নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। 2 দিন আগে রাতের অন্ধকারে তিস্তা ক্যানেল রোড এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় একটি হস্তি শাবকের। অবশেষে পুলিশ আটক করল সেই ঘাতক গাড়ির সহ চালক ও খালাসিকে। বর্ষার শুরুতে বেহাল অবস্থা তিস্তা সেতু সহ গজলডোবা থেকে মিলনপল্লী যাওয়ার রাস্তা। চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন করল জলপাইগুড়ির কিছু বিজেপির সদস্য ও কর্মীরা। আজ প্রভাত মোড়ে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবসটিকে স্মরণ করা হয়। প্রথমে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রভাত মোড় থেকে দিনবাজার পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জি স্মরণী নামকরণের দাবি রাখা হয় এই মঞ্চ থেকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির প্রাক্তন সহসভাপতি অলোক চক্রবর্তী, শ্যামল বর্মন সহ অন্যান্য বিজেপির নেতা ও কর্মীরা। দিনবাজার থেকে প্রভাত মোড় পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জি স্মরণীর দাবিটাই এদিন রাখা হয়েছিল তার আত্মবলিদান দিবসে। এর পাশাপাশি আজ জলপাইগুড়ি সদর হাসপাতালে বেশ কিছু ফল মিষ্টি বিতরণ করা হয় প্রসূতি মায়েদের। সবাই জানেন যে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি আজকের দিনে তাকে মেরে ফেলা হয়েছিল, স্লো পয়জন করে তাকে মেরে ফেলা হয়েছিল সেই অন্ধ কারাগারে, কাশ্মীরে অন্ধ কারাগারে তাকে মেরে ফেলা হয়েছিল। তাই আজকে আমরা তার এই আত্মবলিদান দিবসের দিনে আমরা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এইখান থেকে আমরা চলে যাব সদর হাসপাতালে, সেখানে শিশু বিভাগে ফল দেওয়া হবে। এবং আজকে আমরা সবচাইতে বড় বলছি যে আমাদের আজকে সবচাইতে বড় দাবি যে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আজকে অনুষ্ঠানটা করছি সেখান থেকে দিনবাজার পর্যন্ত এই স্মরণীটার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি স্মরণী আজকের দিন পর্যন্ত স্বীকৃতি পায়নি। ছোট কচিকাচারা থেকে শুরু করে কেউ শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে কাউকে জানতে দেওয়া হয়নি, ইতিহাসকে জানতে দেওয়া হয়নি। তো আমরা দাবি রাখছি আজকে থেকেই যে এই শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস সবাইকে জানতে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং কি তার যে এই আন্দোলন, তার যে ভারতবর্ষের প্রতি তার যে দায়িত্ববোধ, সেই চেতনা সচেতনতা, সেগুলো মানুষের কাছে আনা হোক এবং এই স্মরণীটার নাম অবিলম্বে, এই স্মরণীটা আমরা দাবি রাখছি পৌরসভার কাছে, তার জন্য এই স্মরণীটাকে শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণীর নামে অঙ্কিত করা। উত্তরের চা চাষিদের নিয়ে কনভেনশন অনুষ্ঠিত হলো রবিবার। জলপাইগুড়ি সুভাষ ফাউন্ডেশনে উত্তরবঙ্গ চা চাষী সংগ্রাম কমিটির কনভেনশনে আলোচনার মূল বিষয় ছিল যে সমস্ত চাষিরা তাদের নিজস্ব জমিতে বিভিন্ন ফসল ফলিয়েও যখন কোনো লাভ হয়নি তখন তারা চা পাতার দিকে নজর দিয়েছিল, কিন্তু বর্তমানে সেই চা পাতার কোনো দাম পাচ্ছে না তারা, সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা, এমনটাই অভিযোগ করেন। আর তাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার এই ধরনের চা চাষিদের একত্রিত করে এই কনভেনশনের আয়োজন করা হয়েছিল। আগামীতে এই সমস্ত চা চাষিদের কর্মসূচি কি হবে তা নিয়েই এই কনভেনশন আলোচনা হয়। এই বিষয়ে উদ্যোক্তাদের মধ্যে হরিভক্ত সর্দার বলেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার চা চাষিরা এখানে একত্রিত হয়েছে, তাদের চা পাতার ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না, অথচ খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর তারই জন্য আজকের এই কনভেনশনের আয়োজন করা হয়েছিল বলে জানা যায়। তাদের চায়ের পাতার দাম ক্রমান্বয়ে পড়ে যায়, প্রতি বছরই দেখা যায়। এখন কৌশল করে যে সমস্ত চা পাতার ফ্যাক্টরি আছে তারা এই সময়, যেহেতু বর্ষাকাল, এই সময় চা পাতাটা উঠে আর সেই সময় দামটা পড়ে কয়েকদিন আগে পর্যন্ত 22 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সে এখন বিক্রি হচ্ছে 12 টাকা। তো এইভাবে তার খরচটুকু আসে না এবং কি তার যে পরিচর্যা সেটা এবং তোলা থেকে শুরু করে তার খরচই উঠে না। এবং অন্যান্য জিনিস তো আছেই, ওষুধপত্র থেকে শুরু করে সব জিনিস আছে যার দাম অনেক বেশি। তাই সেই কারণে এই সমস্ত চা চাষিরা আজকে কনভেনশন করে আগামী দিনে চায়ের যে সমস্ত সমস্যা, চায়ের পাতার দাম বৃদ্ধি এবং আরও যে সমস্ত সমস্যাগুলো আছে, বিশেষ করে ঔষধের দাম বৃদ্ধি হচ্ছে, চায়ের পাতা যারা অল্প বিস্তর চা চাষ করে তাদের কোনো রকম গভর্নমেন্ট সুযোগ সুবিধা দেয় না। যখন ইয়ার সিজন, ড্রাই ওয়েদার থাকে তখন সেচও তারা দিতে পারে না, কারণ গভর্নমেন্ট সেইভাবে কোনো সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় না। তাহলে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে যাতে কী করে সেচ পাওয়া যায়, দাম পাওয়া যায়, এই সমস্ত দাবিতে আগামী দিনে তাছাড়া কিছু টাকা পয়সা লোন থেকে শুরু করে সুযোগ সুবিধা পাওয়া যায়, এই সব ইয়া করে এইখানে আজকে কনভেনশন হচ্ছে এবং এই কনভেনশনের মধ্য দিয়ে একটা কমিটি হবে,
সেই কমিটির মধ্য দিয়ে আগামী দিনে জোরদার চাষ। ইনারা কতজন এবং কোথাকার? এবং এটা হচ্ছে উত্তরবঙ্গের কিছু কুচবিহার আছে, মানে যেসব জায়গাতে চাষ হয়। এবার কি প্রথমে এদের একত্রিত করলেন আপনারা? একত্রিত, এই প্রথমই একত্রিত করা কি নাম এটা? চা-চাষী সংগ্রাম কমিটি। আপনার নাম? উত্তরবঙ্গ চা-চাষী সংগ্রাম কমিটি। আপনার নাম? আমার নাম হরিভক্ত সর্দার। প্রতি বছরের মতো এবছরও পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে জলপাইগুড়ির পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। জলপাইগুড়ির একটি বেসরকারি বিদ্যালয়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যেখানে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের বিভিন্ন পড়ুয়ারা অংশগ্রহণ করে। মূলত পরিবেশের ওপর থিম করেই এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় শতাধিকের ওপর পড়ুয়াদের অংশগ্রহণ করতে দেখা যায়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক পার্থসারথী চক্রবর্তী বলেন, প্রতি বছরের মতো এবছরও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্কুলের পড়ুয়াদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন সেমিনারেরও আয়োজন করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে পরিবেশ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা আনার জন্য প্রতি বছরই আমরা পরিবেশ সম্পর্কিত বসে আঁকো প্রতিযোগিতা করি। 5ই জুন আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর 5ই জুনে আমরা একটা নির্দিষ্ট কর্মসূচি আছে আমাদের। যেমন এবছর 5ই জুন আমরা সেমিনার করেছি এবং আশেপাশের বিভিন্ন অঞ্চলে ব্লিচিং পাউডার ছিটিয়ে জায়গাটা পরিষ্কার করেছি। এবারে বিশ্ব পরিবেশ দিবস বলতে তো 5ই জুন বললেও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মনে করে প্রতিটি দিনই আমাদের পরিবেশ দিবস হওয়া উচিত। সেই জন্য ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা যেমন সেমিনার করি, স্কুলে স্কুলে যাই, গিয়ে ছাত্রছাত্রীদের সাথে যেমন পরিবেশ নিয়ে আলোচনা করি, পাশাপাশি আমরা প্রতি বছর এই আশালতা বসু বিদ্যালয়ে প্রতি বছরই আমরা এই বসে আঁকো প্রতিযোগিতা করি পরিবেশ সম্পর্কে। এবং এর ফলে আমরা মনে করি যে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। কীরকম শিক্ষক ছাত্রছাত্রী এসছে? আড়াইশো ছাত্রছাত্রী তারা আজকে এই বসে আঁকো প্রতিযোগিতায় যোগ দিয়েছে। কোন কোন অঞ্চল থেকে এসছে? হ্যাঁ, প্রশ্নটা বুঝলাম না। বিভিন্ন কোন কোন অঞ্চল থেকে? প্রধানত জলপাইগুড়ি ব্লকের, হ্যাঁ, শহর গ্রামাঞ্চল থেকেও এসছে, আশেপাশে গ্রাম থেকেও এখানে স্কুলের ছাত্রছাত্রীরা এসছে। আপনার নাম? আমার নাম পার্থসারথী চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটির আমি সম্পাদক। কয়েকদিনের বৃষ্টিতে বেহাল তিস্তা সেতু সহ সংলগ্ন রাস্তাঘাট, সমস্যায় পথ চলতি সাধারণ মানুষ। গত কয়েকদিনের বৃষ্টিতে বেহাল অবস্থার রাস্তা সহ সেতুর এরকমই ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলার গজলডোবা এলাকায়। একদিকে যেমন তিস্তা ব্যারেজের সেতু জায়গায় জায়গায় খানাখন্দে ভরে গেছে, অন্যদিকে গজলডোবা থেকে মিলনপল্লী যাওয়ার রাস্তার অবস্থাও বেহাল, আর এতে চরম দুর্ভোগে স্থানীয় মানুষ থেকে পথ চলতি মানুষেরা। গত কয়েকদিন যাবৎ পাহাড় এবং সমতলে একটানা বৃষ্টির ফলে এইসব এলাকায় জল জমে যাওয়ার সমস্যা বেড়েছে। গজলডোবা তিস্তা সেতুর অবস্থাও বেহাল। সেতুর বিভিন্ন জায়গায় কংক্রিটের ঢালাই উঠে গেছে, যার ফলে সেতুর বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, আর সেই গর্তে জমে যাচ্ছে বৃষ্টির জল, যার ফলে সেতুর উপর দিয়ে যখন গাড়ি যাচ্ছে তখন গাড়ির চাকা এই সব গর্তে পড়ে মাঝে মধ্যেই গাড়ি হয়ে যাচ্ছে বেসামাল। আর সে কারণে যখন তখন বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের অভিযোগ। কেন এই গুরুত্বপূর্ণ সেতু সংস্কার করা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি কেনই বা সেতুর ওপর বড় বড় গর্ত হলো সেটাই এখন বড় প্রশ্ন। কারো অভিযোগ অতিরিক্ত ভারী গাড়ি চলাচলে সেতুর এই বেহাল দশা। অন্যদিকে মিলনপল্লীর ভোরের আলো থানা থেকে টাকিমারি পর্যন্ত রাস্তার অবস্থাও বেহাল। জায়গায় জায়গায় বড় বড় গর্ত হয়ে পুকুরের আকার ধারণ করেছে। বেশিরভাগ রাস্তায় পিচের চাদর উঠে গেছে। এই রাস্তা দিয়ে যাতায়াতকারী এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা, হুঁশ নেই কারো, যার ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে এই রাস্তায়। বর্ষার শুরুতেই রাস্তা যেভাবে খারাপ হয়েছে তাতে আগামীতে আরো খারাপ হবে এই সমস্ত রাস্তা এবং সেতু, দাবি স্থানীয়দের।
না, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি তালমাটি। কি অবস্থা রাস্তার? রাস্তার কন্ডিশন ভালো নেই। এখান থেকে কাকিমার তরফ একদম টোটালটাই ভাঙ্গা, মানে গাড়ি যাতায়াত খুবই মুশকিল। টুরিস্টরা আসতে অসুবিধা হয় না? হ্যাঁ, অবশ্যই। রাস্তা যে তো খারাপ, অবশ্যই। সামনে এই তো বর্ষা। হ্যাঁ, আরও খারাপ হবে, আরো খারাপ হবে। অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, তো রাস্তা বানাচ্ছে না? বাড়াচ্ছে না, শুনলাম কিছুদিন আগে বলে স্ট্যান্ডার্ড বলে হয়ে গেছে, কাজ শুরু হয়নি। কাজ এখনও শুরু হয়নি। তো আপনাদের তো অসুবিধা হয়? অবশ্যই। এর নাম? আমার নাম ভজন চন্দ্র দাস। রাস্তার অবস্থা খুবই খারাপ। কত অবধি খারাপ আছে? এটা সে অবধি জেনে বলে একদম কাকিমার চর। কাকিমারি চল না, একদম সে জায়গাটা না মনে হচ্ছে না। তো তোমাদের অসুবিধা হয় না আসতে? অসুবিধা তো হয়। আর কবে থেকে খারাপ? এই অনেক দিন থেকেই খারাপ। এটা তাও এই ম্যাক্সিমাম 1.5-2 বছর এইরকমই আছে। এরকমই আছে। এখন বর্ষা আসলে আরও তো ক্ষতি হবে। বর্ষা আসলে তো ক্ষতি হবেই। অ্যাক্সিডেন্ট হচ্ছে না? অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে টাকিমারি। মিলনপল্লী। হাঁটা চলা তো সমস্যা। হ্যাঁ, হাঁটা চলার সমস্যা, গাড়ি ঘোড়া নিয়েও সমস্যা। তোমার নাম? আমার নাম তাসিল মাম। মহারাষ্ট্রের জয়ন্ত মহাজন 20,000 কিলোমিটার ব্যাপী সাইকেল যাত্রায় বেরিয়েছেন, যা চলবে সারা দেশ জুড়ে। পেশায় একজন অধ্যাপক জয়ন্তবাবু ইতিমধ্যেই দেশের বেশ কিছু রাজ্যে এই যাত্রা সম্পন্ন করে পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। পরবর্তী গন্তব্য আসাম। বর্তমান দিনে আবহাওয়ার পরিবর্তনের ফলে কি কি সমস্যা হচ্ছে তা নিয়ে মানুষের মধ্যে বার্তা দিতেই এই সাইকেল যাত্রা বলে তিনি জানান। আজ তিনি উপস্থিত হয়েছিলেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের বার্ষিক সাধারণ সভায়। এদিন শহরের 4 নম্বর ঘুমটির একটি ভবনে এই সভার আয়োজন করা হয়েছিল। সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন, আজকে আমাদের 42তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়েছেন পুনের জয়ন্ত মহাজন। উনি পেশায় একজন অধ্যাপক ও বিজ্ঞানী। তিনি সীমান্তবর্তী রাজ্যগুলিতে সাইকেল ভ্রমণে বেরিয়েছেন। বর্তমানে আবহাওয়ার এই পরিবর্তন নিয়েই মানুষের মধ্যে বার্তা দিতেই তার এই সাইকেল যাত্রা বলে তিনি জানান। मेरा नाम है जयंत महाजन और मैं प्रोफेसर हूँ यूनिवर्सिटी में, और मैं अभी फ़िलहाल साइकिलिंग जर्नी पे हूँ 20,000 किलोमीटर का। ये साइकिलिंग जर्नी मैंने 23 जनवरी में शुरू किया। नाड़ाबेट करके एक जगह है कच्छ में, इंडिया पाकिस्तान बॉर्डर में। वहाँ से मैं साइकिल करके इंडिया पाकिस्तान बॉर्डर प्लस कोस्टल पार्ट ऑफ गुजरात, कोंकण, दैट इज़ कोस्टल पार्ट ऑफ महाराष्ट्र, गोवा, कर्नाटका, केरला करके देन Tamil Nadu, Andhra, Orissa, and now I am here in West Bengal. I am basically cycling for the cause of change before climate change. So the climate is changing for worst, unfortunately, and उसका evidence हम लोग देख ही रहे हैं with rising temperature, erratic rain patterns, and so on and so forth. तो इसको अगर रोकना है तो we have to make changes in our habits, in our own lifestyle. We have to adapt to more sustainable lifestyle. So that's a message I'm trying to carry, and I meet different kinds of people from different walks of life. And I make my attempt to raise awareness on this issue. तो यही मैसेज होगा सबके लिए कि एक सस्टेनेबल लाइफस्टाइल को हमको अडैप्ट करना चाहिए, ना कि सिर्फ ओवर कंजम्पशन और ओवर प्रोडक्शन। ये सारी जो चीज़ें हैं दे आर वेरी हार्मफुल फॉर द प्लानट। तो जस्ट लिव अ मिनिमलिस्टिक लाइफ एंड बी मोर सस्टेनेबल इन योर अप्रोच। इसके बाद आप कहाँ जाएंगे? यहाँ पे मैं अभी आसाम की तरफ चलूँगा, बाद में सारे नॉर्थ ईस्ट के स्टेट्स कवर करके फिर नॉर्थ की तरफ चलूँगा, लद्दाख, कश्मीर, और फिर उसके आगे फिर वापस पंजाब, राजस्थान करके सेम पॉइंट जहाँ से मैंने शुरू किया था उधर ही यात्रा का कंक्लूड करूँगा। ये আমাদের অ্যাকচুয়ালি 42তম সাধারণ বার্ষিক সভা হচ্ছে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের। তো আমাদের এই সাধারণ বার্ষিক সভায় আমাদের সমস্ত সদস্য বিভিন্ন জায়গায় যারা থাকেন গোটা দেশ জুড়ে তারা সবাই এসছেন, এবং এই পুনর্মিলন উৎসব এক ধরনের, এবং এইখানে আমরা আগামী দিনের আমাদের সংগঠনের যে কর্ম পরিকল্পনা, কর্মনীতি, সেই সবগুলো আমরা নিয়ে থাকি। এর পাশাপাশি আরেকটা যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে আজকের এই বিশেষ দিনে সারা ভারত ভ্রমণকারী একজন বিখ্যাত সাইক্লিস্ট এবং সায়েন্টিস্ট আর কি, প্রফেসর মহাজন, যিনি পুনে থেকে এখানে আসছেন। উনি সাইকেল চালিয়ে, ওনার এরিয়া হচ্ছে ট্রান্স বর্ডার, অর্থাৎ আন্তর্জাতিক যে সীমানাগুলো অঞ্চল আছে ভারতবর্ষের ভেতরে, সেই সীমানা দিয়ে উনি প্রায়
7,000 কিলোমিটার সাইকেল চালিয়েছেন, আরও 3,000 কিলোমিটার চালাবেন। ইতিমধ্যে আমাদের খুব সৌভাগ্য যে উনি জলপাইগুড়িতে এসে পৌঁছেছেন এবং আমাদের আজকে সাধারণ সভায় উনি উপস্থিত ছিলেন। তো প্রফেসর মহাজন ছিলেন, উনি ক্রাইস্ট ইউনিভার্সিটি পুনের একজন বড় বিখ্যাত বিজ্ঞানীও। ওনার মূল যে মন্ত্র বা মেসেজ এই সাইক্লিং চালিয়ে, তার মূল কথাই হচ্ছে যে যেহেতু আমরা ক্লাইমেট পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তনের সম্মুখে দাঁড়িয়ে আছি, নানান রকম আবহাওয়াজনিত সমস্যায় ভুগছি, গোটা পৃথিবীর মানুষ ভুগছে, আমরা ভারতবর্ষের মানুষও তার বাইরে যাচ্ছি না। এইটাকে কী করে মোকাবিলা করা যায়, আবহাওয়াকে কী করে আমরা মোকাবিলা করতে পারি, এবং আমাদের যে পুরনো পরিবেশ ছিল, প্রাকৃতিক পরিবেশ ছিল, সেটার সাথে মানুষের যে সম্পর্ক, যেটা এখন ঘাটতি হয়েছে, সেই সম্পর্ককে কী করে রেস্টোর করা যায়, পুনরুজ্জীবিত করা যায়, সেই উদ্দেশ্যে ওনার বার্তা এবং উনি সাইকেল চালিয়ে এসছেন এবং বর্ডার এরিয়াগুলোতে উনি সাইক্লিং করে যাচ্ছেন। আমাদের সংগঠনের তরফ থেকে ওনাকে আজ আমরা সংবর্ধনা জানানো হলো এবং আমরাও ওনাদের যে বার্তা তার সাথে আমরা একমত, সহমত, এবং এটার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চাইছি যে প্রকৃতি পরিবেশকে নিয়ে ভাবুন, চিন্তা করুন, তাহলে আমরা আরও ভালো থাকতে পারি। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে ফর্ম ফিলআপের আয়োজন। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আগামীকাল থেকে কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ফর্ম ফিলআপের আয়োজন করল ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটির একের সদস্যরা। আগামীকাল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে এই শিবির বিনামূল্যে আয়োজন করেছে ভারতের ছাত্র ফেডারেশনের সদস্যরা। এই ধরনের বিনামূল্যে ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার ফলে অনেক ছাত্রছাত্রীরাই বিনামূল্যে অনলাইনে ফর্ম ফিলআপ করে উপকৃত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। এছাড়াও প্রত্যেক ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি সহ নতুন কলেজ জলপাইগুড়িতে স্থাপন সহ আরও কয়েকটি দাবি রয়েছে। এই বিষয়ে তারা বলেন, প্রত্যেক ছাত্রছাত্রীরা যাতে কলেজে ভর্তি হতে পারে, আর তা না হলে আগামীতে তারা বড় ধরনের ছাত্র আন্দোলন গড়ে তোলার কথা জানান। এই দিনে সাংবাদিক সম্মেলনটি ভারতের ছাত্র ফেডারেশনের কক্ষে অনুষ্ঠিত হয়েছিল। আমরা ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটির একের পক্ষ থেকে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করতে চলেছি। তার প্রধান কারণ হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন, বিগত দিনে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা অনেক দিন ধরে পাশ করে উত্তীর্ণ হয়ে বসে রয়েছেন। দীর্ঘদিন পরে উচ্চ মাধ্যমিকের নতুন বর্ষে যারা কলেজে ভর্তি হবে তাদের ফর্ম ফিল আপে চালু হলো। আগামী 24শে জুন থেকে আমরা সদর আঞ্চলিক কমিটির একের পক্ষ থেকে বিনামূল্যে সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধা অর্থে আমরা একটা ফর্ম ফিল আপ আয়োজিত করতে চলেছি দীপ্তি হলের পাশে এবিটিএ ভবনে। সেটি বিনামূল্যে করা হবে? হ্যাঁ, সেটা বিনামূল্যে করা হবে। আর জলপাইগুড়ির সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এবার সদর আঞ্চলিক কমিটির একের পক্ষ থেকে একটা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। আপনারা সেটা দেখতেই পারবেন। প্রত্যেকটি কলেজে এবার আমাদের হেল্পলাইন নাম্বার আছে। তাদের সাথে, আমাদের ছাত্রদের সাথে কথা বললে সে যখন নতুন ছাত্ররা আসবে তারা সে বিষয়ে সাহায্য পাবে। যারা ভর্তি হতে পারবে না কম মার্কের জন্য, এসিফাই তো দীর্ঘদিনের দাবি, যারা ভর্তি হতে এবার হতে পারলো না তাদের পরের বার হবে, পড়ে রাখতে হবে। আর কলেজ স্থাপনের কোনো জলপাইগুড়ি জেলার যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। আর ছাত্রছাত্রীদের অনেক দিনের একটা দাবি রয়েছে। জলপাইগুড়ি জেলার থেকে অনেকে পড়তে আসেন এসি কলেজ, পিটি কলেজে। দীর্ঘদিন ধরে এসএফআইয়ের দাবি এনবিএসটিসিতে ছাত্রছাত্রীদের গণপরিবহনে অর্ধেক বাড়ার দাবিতে। এটা আমাদের দাবি থাকবে। ইতিমধ্যেই আমরা এখন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, যদি আমাদের কথা, ছাত্রছাত্রীদের কথা না শুনে আমরা বৃহত্তর আন্দোলনের মধ্যে যোগদান করব 1 মাসের মধ্যে, যদি এই দাবিটা আমাদের মেনে না নেয়। আপনার নাম পরিচয়? আমার নাম শুভব্রত ভৌমিক, সদর আঞ্চলিক কমিটির একের সম্পাদক। দুদিন আগে রাতের অন্ধকারে ডাম্পারের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়িটি সহ চালক এবং খালাসিকে আটক করল পুলিশ। দুদিন আগে রাজগঞ্জ ব্লকের মানতাতারি গেট বাজার সংলগ্ন এলাকায়
তিস্তা ক্যানেল রোড এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হয় একটি অস্থি শাবক। ওই শাবকের শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারিতে চিকিৎসা চলছিল, কিন্তু দুর্ঘটনার একদিন পরই মারা যায় শাবকটি। এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে ঘাতক গাড়িটির খোঁজ করা হচ্ছিল। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেও গাড়িটিকে শনাক্ত করা যাচ্ছিল না। ডাম্পারের ধাক্কায় এইভাবে হাতির মৃত্যুর ঘটনায় কড়াকড়ি শুরু করে প্রশাসন। এই ঘটনার পর থেকেই রাস্তা সহ বিভিন্ন ডাম্পার চলাচল বন্ধ করে দেয় ডাম্পারের মালিকেরা। ওদলাবাড়ি টিপার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বাবু প্রধান বলেন, ওই দুর্ঘটনার পর থেকে আমরা আমাদের গাড়িগুলো বন্ধ রেখেছি। প্রশাসনের পাশাপাশি আমরাও ঘাতক গাড়িটির সন্ধান করছিলাম। অবশেষে রবিবার দিন ঘাতক গাড়িটির সন্ধান পাই আমরা। জানা গেছে যে গাড়িটি হাতিটিকে ধাক্কা মেরেছিল সেই গাড়িটি ওদলাবাড়ির। এরপর ঘাতক গাড়ির মালিককে ডেকে এবং পুলিশ প্রশাসনকে ডেকে আমরা ঘাতক গাড়ি এবং সেই গাড়ির চালক ও খালাসিকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিই। তিনি আরও বলেন, এই দুর্ঘটনা ইচ্ছাকৃতভাবে হয়নি। যেদিন এই দুর্ঘটনাটি ঘটে সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর যে রাস্তা দিয়ে ডাম্পারটি চলাচল করছিল সেটি খুবই সংকুচিত রাস্তা। গাড়িটি যখন চলছিল তখন হঠাৎই রাস্তার মাঝখানে চলে আসে হাতিটি। ডাম্পারের চালক অনেক চেষ্টা করেও হাতিটিকে বাঁচাতে পারেনি। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, অনিচ্ছাকৃত এই দুর্ঘটনার জন্য ডাম্পারের চালক এবং খালাসিকে কম সাজা দিয়ে বেল দেওয়া হোক, পাশাপাশি ডাম্পারটিকেও যাতে দ্রুত রিলিজ করা হয়। আমরা মিটিং করলাম ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে, একটা বিশাল আমরা মিটিং করলাম যত গাড়ি মালিক আছে সবাইকে ডেকে। তারপরে আমরা ভিডিও ফুটেজগুলো যখন শেয়ার করি, তারপরে আজকে আমরা সকালে জানতে পাই কি ওই গাড়িটা আমাদের ওদলাবাড়ির। তো যখন আমরা প্রশাসনিক যে অফিসারগুলো আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করলাম, ওনারা আসছেন, আইসে গাড়িটা আর ড্রাইভার খালাসি দুইজনকে নিয়ে ওরা এখন চলে গেছেন। আমরা এটাই চাই কি অ্যাক্সিডেন্ট যে আছে এটা তো কোনো ইন্টেনশনালি তো মারা যায় নাই, এটা তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে রাস্তার মধ্যে যখন আমরা চলি। আর ওই রাত ভীষণ বৃষ্টি ছিল ওই সময়, 3 ঘন্টা আগে, ঠিক আছে। আর ওইখানে যে রাস্তা আছে একটু ন্যারো রাস্তা আছে, ছোট আছে, তো পুরা বৃষ্টি হচ্ছিল। তো হয়তো গাড়ির মাঝখানে মানে সামনে একদম হঠাৎ করে ওই শাবকটা চলে আসছে। তো আমরা তো জানি স্যার গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে, গাড়ি রাস্তাতে উঠলে গাড়ি চলাচল করলে কিছু না কিছু দুর্ঘটনা হইতে পারে। তো আমি এটাই প্রশাসনের সঙ্গে রিকোয়েস্ট করতে চাই অ্যাজ আ অ্যাসোসিয়েশন কি এই যে ড্রাইভার আর খালাসিকে যত তাড়াতাড়ি হয় কমসে কম সাজা মিলে ওটাকে বেল দেওয়া যায়। আর গাড়িও তো রিলিজ করতে হবে, কেন এটা অ্যাক্সিডেন্ট। যদি উনি ইন্টেনশনালি করতো তাহলে কিন্তু অসুবিধা ছিল, এটা তো জানবুঝের ঘটনা না, এটা তো অনজানে হয়েছে এটা। হ্যাঁ, এখন আপাতত আমাদের গাড়িগুলা টোটালি বন্ধ আছে। আমরা প্রশাসনিক স্তরে আমরা কথা বলছি, এখন কি হবে 2-4 দিনের মধ্যে গাড়ি খোলার ব্যবস্থা আমরা নিচ্ছি। আমি বাবু প্রধান, ওদলাবাড়ি টিপার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। বর্ষার ইলিশ জলপাইগুড়ির মাছ বাজারে প্রবেশ করলেও এখনো তা কিনতে পারছেন না জলপাইগুড়ির ইলিশ ভক্তরা। জলপাইগুড়ির বাজারে এখন বর্ষার ইলিশ আসলেও তার দাম শুনলে হয়তো অনেকেই চমকে যাবে। তাই সামনে থেকে ইলিশকে দেখেই মুখ ফেরত নিতে হচ্ছে আপামর বাঙালির ইলিশ প্রিয় ভক্তদের। বর্তমানে বর্ষার সিজন চলছে, আর এই সময় বাংলাদেশ ছাড়াও ডায়মন্ড হারবার সহ অন্যান্য জেলা থেকে ইলিশ প্রচুর পরিমাণে বাজারে আসছে। যদিও বর্ষাকালীন ইলিশ বাজারে আসলেও দাম আকাশ ছোঁয়া। বড় সাইজের ইলিশের দাম 15 থেকে 1800 টাকা। ফলে সাধারণ মানুষের পক্ষে এত বড় দামের ইলিশ কেনা অস্বাভাবিক হয়ে পড়েছে। তাই অনেক ক্রেতারাই বলছেন ইলিশের দাম এখন আকাশ ছোঁয়া। ইলিশের সামনে গিয়ে দেখেই মুখ ফেরত নিতে বাধ্য হচ্ছি, কারণ এত দাম দিয়ে ইলিশ কিনতে পারছি না। অন্যদিকে বিক্রেতারা বলেন বাংলাদেশের ইলিশ আসা বন্ধ হয়েছে, ফলে ডায়মন্ড হারবার সব অন্য জায়গায় ইলিশ আসলেও দাম একটু বেশি রয়েছে, ফলে বিক্রি একেবারেই নেই। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনে আরও কাঁচা ইলিশ আসলে হয়তো ইলিশের দাম খানিকটা কমবে। তবে বাজারে এখনো ছোট ছোট সাইজের ইলিশ থাকলেও সেগুলোর দাম 600 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই সব মিলিয়ে ইলিশ ভক্তদের কাছে এখনো সুখবর আসেনি ইলিশ কেনার। কেমন দাম রয়েছে? দাম এখন 1400, 1200, 1 কেজির উপরে 1600। বাংলাদেশ না এমনি? বাংলাদেশ না, বাংলাদেশে কি ইলিশ আসছে? বাংলাদেশ ষষ্ঠীর সময় ঢুকছিল 2000 টাকা বিক্রি হচ্ছে। এখন ইলিশের দামটা একটু মূলত হাই রয়েছে। ইলিশ মাছটা আমদানি কম, ইলিশ কম আসতেছে। সময় আছে ইলিশ আসবে, কবে নাগাদ কমবে মনে হয়? হ্যাঁ, আমাদের এখানে ইলিশ কমতে কমতে জুলাই আগস্ট চলে যায়। আমাদের ইলিশের আমদানি খুবই কম। কলকাতায় এরকমই রেট আছে। এটাই থাকবে? হ্যাঁ, এটা থাকবে বর্তমানে, নাহলে স্টোরে বিক্রি হচ্ছে। বাংলাদেশ ইলিশ কি আসবে? বাংলাদেশ আসবে, চুক্তি হবে, দিদির সঙ্গে চুক্তি হলে আসবে। যে প্রত্যেকবার আসে পূজার আগে আগে দেয়, কত বড় তো আসলো বাংলাদেশ।
কি ডায়মন্ড হারবার? এগুলো সব ডায়মন্ড, উড়িষ্যা, এসব জায়গারই মাছ আছে। কোলাঘাট লোকে বলে, কোলাঘাট আসে না এখানে, হঠাৎ মঠাৎ আসে। বেশিরভাগই ডায়মন্ড, উড়িষ্যা এই দিককারই মাছ। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। জলপাইগুড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে শনিবার থেকে শুরু হলো মহাযজ্ঞ। 4 দিন ব্যাপী এই মহা অখণ্ড মহাযজ্ঞের সূচনা হয় শনিবার থেকে। অমাবস্যা উপলক্ষে এই কর্মসূচির আয়োজন চলবে আগামী মঙ্গলবার রাত পর্যন্ত। যজ্ঞকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম শুরু হয়েছে। মন্দির কমিটির সম্পাদক সঞ্জীব ভদ্র বলেন, অমাবস্যা উপলক্ষে আমাদের এই মহাযজ্ঞের আয়োজন, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রচুর ভক্তের সমাগম হচ্ছে। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য বলে তিনি জানান। সঞ্জীব ভদ্র, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমিটির সম্পাদক। আজকের থেকে আপনাদের কি শুরু হলো, কি বিষয় রয়েছে? আজকে অম্বাবুচি 22 জুন শনিবার সকাল 8:45 অম্বাবুচি লেগেছে। সেই অম্বাবুচিকে সামনে রেখে মানে অখণ্ড মহাযজ্ঞ আমরা শুরু করেছি। অম্বাবুচি নিবৃত্তি হবে আগামী 25 জুন রাত 9:08 অম্বাবুচির নিবৃত্তি পর্যন্ত আমাদের যজ্ঞ, এই অখণ্ড যজ্ঞ চলবে। তাই সমস্ত আপনার চ্যানেল মাধ্যমে আমি সমস্ত জলপাইগুড়ির মানে জনগণকে এই মন্দিরের এই যজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। 2 দিন আগে রাতের অন্ধকারে তিস্তা ক্যানেল রোড এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় একটি হস্তি শাবকের। অবশেষে পুলিশ আটক করল সেই ঘাতক গাড়ির সহ চালক ও খালাসিকে। বর্ষার শুরুতে বেহাল অবস্থা তিস্তা সেতু সহ গজলডোবা থেকে মিলনপল্লী যাওয়ার রাস্তা। চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।